নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। 21 পদক প্রদান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলছে বিএনপি। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত 2। জানমালের নিরাপত্তায় অভিযান চলবে জানালো আইএসপিআর। এবং ভিসি প্রভিসির পদত্যাগ দাবিতে আজ উত্তাল কুয়েট ক্যাম্পাস। সংঘর্ষের ঘটনায় 5 জনকে আসামি করে মামলা। সবাইকে স্বাগত। এশিয়ান নিউজে দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ বর্তমানে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক 2025 প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নতুন বাংলাদেশ সৃষ্টিতে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21 পদকপ্রাপ্তদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় তরুণ প্রজন্ম। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করতেও তরুণ প্রজন্ম কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। অনুষ্ঠানে দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধ, 24 গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যারা আজ 21 পদকে ভূষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বৃহস্পতিবার 21 ফেব্রুয়ারি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে করা এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এ সময় ডিএমপি কমিশনার আরও বলেন, এবার 3 ধাপে ফুল দেয়া হবে। রাত 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিআইপি ও ভিভিআইপিরা ফুল দেবেন। ভোগান্তি এড়াতে ওই সময়ে সাধারণ মানুষকে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। 12টা 40 জনসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেট উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এখন পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। বৃহস্পতিবার সকালে নিরাপত্তার পরিস্থিতি পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি বলেন, শহীদ মিনারের 1 কিলোমিটারের মধ্যে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে। শহীদ মিনারের চতুর্পাশে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায়
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। এবছর কোনো ধরনের ঝুঁকি নেই বলেও জানান তিনি। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। প্রতিবারের ন্যায় এবারও প্রথমে ভিভিআইপিগণ, পরে ভিআইপি এবং তারপরে জনসাধারণ পুষ্পমাল্য অর্পণ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় আজ সন্ধ্যা 6টা থেকে 21 ফেব্রুয়ারি বিকেল 3টে পর্যন্ত শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখারপুল, পলাশী ও বকশীবাজার ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। আমাদের যে চলাচলের রাস্তা সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বের হতে পারবেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে 2 অস্ত্রধারী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে 5 জনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 1টার দিকে মোহাম্মদপুর বসিলা রোডের চাঁদ উদ্যান 40 ফিট এলাকার লাউতলায় এই ঘটনা ঘটে। নিহত 2 জনের পরিচয় এখনও জানা যায়নি। 46 পদাতিক ব্রিগেডের 23 ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর বসিলা রোডের চাঁদ উদ্যান 40 ফিট এলাকার লাউতলায় বেশ কয়েকজন অস্ত্রধারী বৈঠক করছে। এই খবর পেয়ে যৌথ বাহিনী লাউতলায় গেলে অস্ত্রধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে 5 জন অস্ত্রধারী আত্মসমর্পণ করে। ঘটনাস্থল থেকে 2 জনকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। এ সময় অস্ত্রধারীদের কাছে একটি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়। এদিকে ঢাকার মোহাম্মদপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 2 জনের প্রাণহানির ঘটনার বর্ণনা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর বলেছে, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি চলার তথ্যের ভিত্তিতে বুধবার রাত 12:30টার দিকে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির 2 পাশ ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে অতর্কিত গুলি করে। অভিযান পরিচালনা করা দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পাল্টা ব্যবস্থা গ্রহণ করে এবং 5 সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। সাতাশতম বিসিএসএ নিয়োগ বঞ্চিত 1137 জনকে 17 বছর পর চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই নির্দেশ দেন। গতকাল বুধবার 27তম বিসিএসএ নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ করে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। গত বছরের 7 নভেম্বর 27তম বিসিএসএ নিয়োগ বঞ্চিত 1137 জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন। ওই বিসিএসএ প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে 2010 সালের 11 জুলাই আপিল বিভাগ রায় দেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের 2 গ্রুপে সংঘর্ষের ঘটনায় কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। বুধবার রাতে নিরাপত্তা পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান লিটন বাদী হয়ে শিক্ষার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে। খানজাহান আলী থানায় এই মামলা দায়ের করা হয়। এতে অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রভিসি প্রফেসর ডক্টর শেখ শরীফুর আলম ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালককে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে। বেলা 12টা থেকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার সামনে বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আমরা এইসব নিয়ে এসডব্লিউসি এর সামনে একটি প্রদর্শনী এবং এক্সিবিশনের আয়োজন করব 4টার দিকে। উপরোক্ত সকল দাবি দেওয়া 19/2/2025 তারিখ দুপুর 1টার মধ্যে পূরণ করতে হবে এবং না পূরণ করা পর্যন্ত এই মুহূর্ত থেকে কুয়েটের সকল প্রকার ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি দেখে আমরা এই স্মারকলিপিটি রেডি করেছি। এখানে আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী, আমাদের যে 5 ব্যাচের 5,000 শিক্ষার্থী সাইন করবে এবং এইটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে ধরনের টানাপোড়েন ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সে সকল বিষয়গুলো মোটামুটি কাটিয়ে ওঠা হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সাথে ভিসা সহ কিছু জায়গায় টানাপোড়েন এখনও রয়ে গেছে, কিন্তু দুই দেশই সব টানাপোড়েন দূর করে সম্পর্ক ত্বরান্বিত করতে আগ্রহী। বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন সিদ্ধান্তে বাংলাদেশের কিছুই করার নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যে টার্মটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও ব্যাপারে এগোবেন, আমরাও এগোবেন। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। বিডিআর হত্যাকাণ্ডের নামে সংগঠিত বর্বরতম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার সুষ্ঠু উদযাপনের দাবি জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সকালে রাজধানীর ধানমন্ডি বিআরআইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিডিআর হত্যাকাণ্ডের অপরাধীদের এবং সংগঠিত অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা ও বিভাগ চিহ্নিত করে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। এরই মধ্যে কমিশন কার্যক্রম শুরু করেছে। এ পর্যন্ত কমিশন 41 কার্যদিবস পেয়েছে। মোট 37 জনের স্বাক্ষর গ্রহণের প্রতিবেদন করা হয়েছে বলে জানান এই কমিশন। একই সঙ্গে কমিশন সংশ্লিষ্ট সেনা আইন ভঙ্গের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ পর্যন্ত সর্বমোট 37 জনের স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল 3 জন, মেজর জেনারেল 2 জন, ব্রিগেডিয়ার জেনারেল 5 জন, কর্নেল 4 জন, লেফটেন্যান্ট কর্নেল 4 জন, মেজর 7 জন, ক্যাপ্টেন 2 জন, বিডিআর সদস্য 7 জন, শহীদ পরিবারের সদস্য 3 জন। নেত্রকোনায় যথাযথ চর্চা ও সরকারের পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে আদিবাসীদের হাজং ভাষা। ফেব্রুয়ারিতে ভাষার মাসেই ব্যক্তি উদ্যোগে এই ভাষা রক্ষায় অসম লড়াইয়ে নেমেছেন এক হাজং যুবক। হাজং শিক্ষার্থীদের বিদ্যালয় এবং বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে দিচ্ছেন তাদের নিজস্ব ভাষার বই। আমিনুল ইসলাম মনির রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিতা হক। কালের বিবর্তনে পৃথিবীতে অনেক ভাষাই হয়েছে বিলীন, হারিয়ে গেছে শিল্প সাহিত্য ও বীরত্বগাথা ইতিহাস। চর্চা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় বিলুপ্তির পথে হাজং ভাষা। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা উপজেলা ও ময়মনসিংহ, শেরপুর এবং সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় হাজং জনগোষ্ঠীর বসবাস প্রাচীনকাল থেকেই। হাজং জনগোষ্ঠীর রয়েছে বিপ্লব গাথা, সংগ্রামী ইতিহাস ও নিজস্ব ভাষা সংস্কৃতি, কিন্তু সংরক্ষণ ও পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ না হওয়ায় বিলীন হতে চলেছে তাদের মাতৃভাষা। আমাদের কথাবার্তা বলতে পারে না, হাজং কথা বলে গেছে গা, তার জন্য এখানে ওরা আইসে শিখবার জন্য। হাজং ভাষাও পারে না, বাঙালি ভাষাও পারে না, মাঝখানে আছি আমরা। মাতৃভাষা তো হচ্ছে মার স্বরূপিণী ভাষা, অর্থাৎ আমার মা যদি মন্দ থাকে, খারাপ থাকে, মাকে তাহলে আমরাও মর্মাহত হয়ে যাই। তো এই ভাষাও যদি বিলীন হয়ে যায় তাহলে তো আর কোনো অস্তিত্ব থাকে না। বাংলাদেশের 101টি গ্রামে প্রায় 20,000 হাজং ভাষাভাষীর লোক রয়েছে। 7 বছর আগে থেকে হাজং ভাষা রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে হাজং ভাষা শিক্ষা চর্চা করাচ্ছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা খুজিগড়া গ্রামের
অন্তর হাজং। আমি চেষ্টা করেছি প্রতিটি গ্রামে গিয়ে আমাদের ভাষা চর্চার জন্য বিভিন্ন উঠোন বৈঠক এবং বিভিন্ন স্কুলে গিয়ে আমি তাদের সাথে বসেছি এবং যারা মুরব্বী রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ভাষাগুলো সংগ্রহ করে সেটি চর্চার ব্যবস্থা করেছি। তো সরকার যদি এটি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করেন তাহলে অবশ্যই আমাদের যে ভাষা সেটি রক্ষা পাবে বলে আমি মনে করি। আমাদের প্রাণের দাবি, আমাদের জাতিগোষ্ঠীর দাবি যে যেন সরকারি পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হয় এবং সরকারিভাবে যদি পৃষ্ঠপোষকতা করা হয় আমরা যে কাজ করি তাহলে আমাদের যে ভাষা সেটি রক্ষা পাবে। হাজং ভাষা রক্ষায় অন্তর হাজংকে সহায়তা ও সরকারের ঊর্ধ্বতন মহলকে জানানোর কথা জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে সকল রকম সহযোগিতা দিতে প্রস্তুত আছি এবং ওনার পৃষ্ঠপোষকতার জন্য যদি আমাদের কিছু করার প্রয়োজন হয় আমরা সেই ক্ষেত্রে ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মাতৃভাষার মাসে প্রত্যেক গোষ্ঠীর ভাষা রক্ষায় সরকার ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা হাজং জনগোষ্ঠী সহ সকলের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে জেলেনস্কি দেশ হারাতে পারে বলে কড়া হুঁশিয়ারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক বলে আখ্যা দেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য ইতোমধ্যে ইউক্রেন পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। ইউক্রেন রাশিয়া যুদ্ধে বিগত সময়ে যুক্তরাষ্ট্র যে ডলার ব্যয় করেছে তা ইউরোপের দেশগুলোর চেয়ে 200 বিলিয়ন বেশি বলে জানিয়ে এ যুদ্ধের আবারও বিরোধিতা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেলেনস্কিকে স্বৈরশাসক বলেন ডোনাল্ড ট্রাম্প। আমি মনে করি আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। যুদ্ধ শেষ করার আলোচনা ভালোভাবেই এগোচ্ছে, কিন্তু আমি আজ ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। আমি বলতে চাই আপনারা সেখানে 3 বছর ছিলেন, আপনাদের এটা শেষ করার দরকার ছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্টের ইউক্রেন বিষয়ক দূত কিথ কেলগ ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। তার সাথে আলোচনার ব্যাপারে আশাবাদী জেলেনস্কি। আমেরিকার সাথে বৈঠক এবং আমাদের সার্বিক সহযোগিতা গঠনমূলক হওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা এবং ইউরোপের সাথে একসাথে শান্তি আরও নিরাপদ হতে পারে এবং এটাই আমাদের লক্ষ্য। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সাথে আলোচনায় বসার জন্য প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন। ট্রাম্পের সাথে দেখা করতে চায়, তবে সাক্ষাতের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। চলমান যুদ্ধ শেষ করার আলোচনায় কিয়েভকে বাইরে রাখা হবে না, তবে এই আলোচনার সাফল্য নির্ভর করবে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে বিশ্বাসের মাত্রা বৃদ্ধির ওপর বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। ক্রেতা বিক্রেতা আয়োজক ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চলা বিশ্বের সবচেয়ে বড় গালফ ফুড ফেয়ার 30তম আসর। এই বছর বাংলাদেশ থেকে অংশ নিয়ে 41টি প্রতিষ্ঠান $25 মিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দুবাই থেকে মোহাম্মদ শরীফুজ্জামানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কাউসার আহমেদ। বরাবরের মতো এবারও জাঁকজমকপূর্ণভাবে এগিয়ে চলেছে দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে বড় গালফ ফুড ফেয়ারের 30তম আসর। ক্রেতা বিক্রেতা আয়োজক ও দর্শনার্থীদের ভিড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে সকলের ক্রেতাদের আকর্ষণের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো 25 মিলিয়ন রপ্তানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা নিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় ব্যস্ত। গুণগত মান ও চাহিদা ধরে রাখতে সরকারি সহযোগিতার আহ্বান বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর। আমাদের সজীব গ্রুপ থেকে আমরা 200+ আইটেমস নিয়ে করছি। আমাদের ড্রিঙ্কসের টোটাল 20টা ফ্লেভার আছে। আমরা এই মেলা এবার আশা করতেছি আমরা $25 মিলিয়ন অর্ডার নিয়ে আমরা আশা করতেছি। মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এবং সিইও আনোয়ার হোসেন, দুবাই কনসুল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান, কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন। এ সময় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রশংসা করেন তারা দেখছেন, তাদের সাথে নেটওয়ার্কিং করছেন। আমি বিভিন্ন বুথে একটু আগে ঘুরে ঘুরে দেখছিলাম। সো এখন পর্যন্ত খুবই ইতিবাচক। আজকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টর ওনার ভাইস প্রেসিডেন্ট ওনার সঙ্গে আমরা মিটিং হয়েছে। তো আমরা আগামী বছর আরও বড় পরিসরে যে এই মেলার
জন্য আমরা স্পেস চেয়েছি বাংলাদেশের জন্য, তারা খুব ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন। বর্তমান বিশ্বে ব্র্যান্ডিং মেক্স এ ডিফারেন্স। আমরা অবশ্যই যেটা আমি আপনাদেরকে বললাম যে দূতাবাস, কনসুলেট, ইপিবি এবং ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের এক যোগাযোগ। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে বিশ্ববাজারে বাংলাদেশি পণ্যের সুনাম ও রপ্তানির সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। স্প্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। 21 পদক প্রদান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলছে ডিএমপি। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত 2। জানমালের নিরাপত্তায় অভিযান চলবে জানালো আইএসপিআর। এবং ভিসি প্রভিসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল কুয়েট ক্যাম্পাস। সংঘর্ষের ঘটনায় 5 জনকে আসামি করে মামলা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।